কণ্ঠে গণসঙ্গীতের সুর, জনতার পাশে পাশে উজ্জ্বল পতাকা নিয়ে হাতে, চলুক নিন্দাকে ঠেলে গ্লানি মুছে আঘাতে আঘাতে। যদিও সেই অনাগত, তবু যেন শুনি তার ডাক। এবারের ভোট প্রচারে আপনাদের দেখছি যে আপনারা সবাই বেশ সংবাদ মাধ্যমের বিরুদ্ধে স্বরূপ, ক্রমাগত সংবাদ মাধ্যমের বিরুদ্ধে বলছেন। মানে কেন? মানে আমি সংবাদ মাধ্যম, সেখানে তো যা পরিস্থিতি, যা ঘটনা, যা তথ্য, যা বাস্তব, সেটাই তো তুলে ধরা হচ্ছে। সংবাদ মাধ্যমের বিরুদ্ধে বলছি, ঠিক এটা ঠিক কথা না। সংবাদ মাধ্যমের মধ্যে বলতে যাব কেন? এটা তো গণতন্ত্রের একটা স্তম্ভ। সেগুলো আমরা বলি না, শুধু বিশ্বাস করি। সেটা হচ্ছে দেখুন, সংবাদপত্র যেটা আপনি বললেন যে সমাজের মধ্যে এই মুহূর্তে এই নির্বাচনে মানুষের মধ্যে যে কথাগুলি আছে, সেই কথাগুলি সংবাদ মাধ্যমে আসছে। কেউ ভাবছেন বামপন্থীরাই জিতবে, তাই লিখছেন। কেউ ভাবছে যে না, কংগ্রেস তৃণমূল জিতবে, কেউ তাও লিখছেন। কেউ হয়তো ভাবছেন যে না, এটাও দেখছি ওটাও দেখছি, এখনই বলা যাচ্ছে না। এরকম কিছু মত আসছে সংবাদপত্রে বা প্রচার আপনাদের মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়াতে আসছে। সেটা আমাদের বক্তব্য না। আমার বক্তব্যটা হচ্ছে, সংবাদপত্র আবার এর মাঝখানে এই রাজ্যে এই নির্বাচনের মুখে কয়েকটি সংবাদপত্র আমি বলবো একটা নিচতার এত তলায় চলে এসেছে, নর্দমা থেকে বেরোতে পারছে না, নর্দমার মধ্যে আটকে গেছে। আমি আপনাকে বলছি, আমি নাম করব না, করা উচিত না একটা মাধ্যমে এসে, কিন্তু সর্বাধিক প্রচারিত বাংলা পত্রিকা, সে তো একটা বলতে পারেন ধনগরিমার ইতরতায় শুরু করে দিয়েছে। কথাটা খারাপ, ধনগরিমার ইতরতা কথাটা ব্যবহার করলেন, কথাটা রবীন্দ্রনাথের। এই ইতরতাটা দেখতেই খারাপ লাগে আর কি, যে তারা সেই নর্দমা থেকে, ইতরতা থেকে বেরিয়ে আসতে পারছে না। এইখানটাতে আমাদের আপত্তি। আমি কোনো আপনার নির্দিষ্ট নামও করিনি, আমি চাইবো না যে নাম করুন, কিন্তু সে কি আপনাদের বিরুদ্ধে বলছে বলে? যেই হোক, আমি সংবাদপত্রের কোনো একটা অংশ, আমি কোনো এক পত্রিকা, কোনো এক চ্যানেলটা বলে না। বিরুদ্ধে তো বলতেই পারেন, তাদের দর্শনই আমাদের বিরুদ্ধে বলা। চিরকাল তারা বলেছেন, আমরা তাদের বিরুদ্ধে বলেছি। আমার আপত্তিটা হচ্ছে নর্দমাতে নেমে গেছে বলে। ওই নর্দমায় আমি নামতে পারবো না। আপনি আপনার প্রচার বলছেন যে, যেটা একটু বললেন, কি করবেন সামনে এসে, তার মধ্যে একটা জায়গায় খুব জোর দিচ্ছেন যে 10,000 টাকা পর্যন্ত যাদের মাসিক আয়, যে পরিবারগুলো, তাদের 2 টাকা কেজি ধরে চাল দেবেন। আরও বলছেন অসংগঠিত শ্রমিকদের জন্য প্রভিডেন্ট ফান্ড, এগুলো তো চালুও করেছেন, স্বাস্থ্য বিমা ইত্যাদি ইত্যাদি করবেন। কিন্তু প্রশ্ন যাচ্ছে, আপনার 1,92,000 কোটি টাকার ঋণ, আপনারা দেউলিয়া সরকার, ইতিমধ্যেই সর্বত্র এই প্রচার চলছে, করবেনটা কিভাবে? টাকা কোথায়? দেখুন, প্রথমত বলি যে, যেটা আপনি উল্লেখ করলেন, সারা দেশে জিনিসপত্রের দাম বাড়ার প্রশ্নটা এত ভয়ঙ্কর, সারা দেশের সব মানুষের কাছে এটা প্রথম 1 নম্বর বিষয়। তাই জন্যে একটা উন্নত রেশন ব্যবস্থা করতে হবে, এটা সাধারণ মানুষের প্রথম চাহিদা। সেই কথা ভেবেই আমরা ওই কথাটা বলেছি। ভালো ধান হচ্ছে আমাদের, 18 লক্ষ মেট্রিক টন ধান তুলে আনতে পারলে রেশনটাকে রাখা যায়, এবং ওই টাকার হিসাবটা তো আমরা করেছি। যদি সব গরিবকে দিতে হয়, তাহলে কত টাকা লাগবে, কত মানুষ নিতে পারেন, এই অঙ্কটা না করে তো আমরা বলিনি, করতে হবে তো অঙ্কটা করেছি এবং পারবো। যেটা আপনি বললেন যে ধার, দেখুন সারা দেশে ফিসক্যাল সিচুয়েশন, কেন্দ্র সরকারের, রাজ্য সরকারের, এটা অনেক জটিল বিষয়। কোনো রাজ্যই ধার ছাড়া চলতে পারছে না। আমাদের থেকে ইউপির ধার, মহারাষ্ট্রের ধার বেশি। তাদের কী হলো? তারা কাজ করছে না, কাজ করতে পারবে না, করবে। আজ দিল্লির সরকার বলেন 39 লক্ষ কোটি টাকা ধার ওদের। তাহলে দিল্লির সরকারের কোন স্কিম কী হবে? এর মধ্যে দাঁড়িয়ে কাজ করতে হবে, ধারও কমিয়ে আনতে হবে। আপনি দেখুন একটা হিসাব, এই বছরটা যেটা চলে গেল 10-11, আমরা প্ল্যানে খরচ করেছি প্রায় 14,000 কোটি টাকা। আমরা যে হিসাব করে রেখেছি, পরের বছর আমরা এটাকে প্রায় 17,000 টাকায় তুলতে পারবো। প্ল্যান বাজেট সব মিলিয়ে হয়তো 80-85,000 টাকা বাজেট হবে। 17,000 টাকা যদি প্ল্যান বাজেট থাকে, তাহলে আমরা যেগুলো বলছি এগুলো ঠিক করতে পারবো। সেইটা বুঝতে আপনাদের এতগুলো বছর সময় হলো যে এইগুলো এখন চালু করা যায়? যখন লোকসভা নির্বাচনে আপনারা পরাজিত হলেন, যখন আপনাদের দেওয়ালে পিঠ ঠেকলো, 34 বছর পেরিয়ে গেল, তারপরে আপনারা এগুলো করছেন, এতদিন করেননি কেন? না, এটা ঠিক লোকসভার আগে করা হয়নি,
এটা 2 বছর আগে থেকে চলছে এই 2 টাকা কেজি চাল, এবং সেটা চলছিল কিন্তু ভালো চলছিল না, কারণ ওই বিপিএলের তালিকা ওইটায় আটকে গিয়ে জিনিসটা ঠিক দাঁড়াচ্ছিল না। বিপিএল তালিকাটা ভুলে ভরা, কারণ ওরা যা বিপিএলের সংজ্ঞা ঠিক করে সেটাকে আবার ঠিক করতে সময় লাগলো। কিন্তু যেটা আপনাকে আমি বলছি সেটা হচ্ছে যে এই জিনিসপত্রের দামের বিষয়টা যত সর্বভারতীয় ক্ষেত্রে প্রকট হয়েছে, আমাদের রাজ্যের মানুষও ভুগেছে, তখনই আমরা কিন্তু 2 টাকা কেজি চাল নিয়ে নেমেছি। সেটাকেই আরও একটু উন্নত করব। আপনি একটু বলছেন দরিদ্র প্রান্তিক কৃষক যারা, তাদের কাছে আপনাদের সুবিধাটা সবার আগে গিয়ে পৌঁছেছে, কিন্তু লোকসভা নির্বাচনে দেখলাম দরিদ্র প্রান্তিক কৃষকের একটা অংশ, গ্রামীণ গরিব মানুষের একটা বড় অংশ আপনার থেকে মুখ ফেরালেন। আমি এই জায়গাটা বুঝবার চেষ্টা করছি, সেটা কী জন্য? মানে আপনার ত্রুটি তো অনেকগুলো জায়গাতে নিঃসন্দেহ হয়েছে, সেই ত্রুটিটা আইডেন্টিফাই করতে পারলেন কি না প্রথমত? 2 হচ্ছে তার সংশোধনের জন্য আপনারা এখন ইতিমধ্যেই কী করতে শুরু করলেন এবং সামনের দিনে কী করবেন? দেখুন, আমরা লোকসভার ইলেকশনে আমরা অনেকগুলো দিক বিচার করেছিলাম। একটা জিনিস মনে রাখতে হবে বারবার, লোকসভা ইলেকশনের মূল সাফল্যটা এসেছিল দিল্লির সরকার কারা করবে সেই প্রশ্নে বিরোধীদের অবস্থান, আমাদের অবস্থানটা কেউ মানুষ গ্রহণ করতে পারেননি। এটাই কিন্তু মূল কারণ ছিল। লোকসভার হারটা মূলত তার জন্য। তো তার সঙ্গে আমরা কিছুটা হিসাব করেছিলাম রাজ্য স্তরের আর কি ফ্যাক্টর আছে। এই যে 11 লক্ষ ভোটের ব্যবধান হলো, এই ব্যবধানটা হলো কেন? তার একটা বড় কারণ দিল্লির স্লোগান সঠিক ছিল না, কংগ্রেসও নয় বিজেপিও নয়, কি বিকল্প, মানুষ সেটা দেখতে পেলেন না। দ্বিতীয় যেটা রাজ্য স্তরে আমরা হিসাব করে দেখলাম যে জমির প্রশ্নে কিছু বিভ্রান্তি রয়েছে, ডেলিভারি সিস্টেমে কিছু বিভ্রান্তি রয়েছে, যার ফলে গরিবরা একটুখানি আড়ষ্ট হয়ে গেছে, সেগুলো আমরা মেরামত করেছি। জমির প্রশ্নে দেখুন, সিঙ্গুর পরবর্তী ক্ষেত্রে যা জমি অধিগ্রহণ হয়েছে কোনো সমস্যা হয়নি, এটাই তার প্রমাণ। জমি অধিগ্রহণ হয়েছে, সমস্যা হয়নি। আর ডেলিভারি সিস্টেমে যেটা আপনাকে বলছিলাম যে অসুবিধে, ধরুন শ্রমিকদের এই যে সুরক্ষা প্রভিডেন্ট ফান্ড হচ্ছে না, ডেলিভারি সিস্টেমে একটা গণ্ডগোল, তখন আমরা ব্যাপকভাবে নামলাম, দপ্তরকে নামালাম। 30 লক্ষ শ্রমিক এখন প্রভিডেন্ট ফান্ডে এসেছে। এইগুলো উন্নতি করা, ট্রাইবালদের ক্ষেত্রে যে কটা সুযোগ সুবিধা আছে, হস্টেল, ট্রাইবালদের হস্টেল, সেই হস্টেলে নিয়মিত সরকারি টাকা পাঠানো, স্কুলে বই ঠিক মতো যাওয়া, সময় মতো না গেলে খুব ক্ষতি হয়। এই ধরনের একগুচ্ছ কর্মসূচি আমরা দেখলাম। কর্মসূচিগুলো আছে, কিন্তু সেটা মাঠে নামছে দেরিতে, অনেক জটিলতা হয়ে। সার্টিফিকেট পেতে আপনার মনে করুন SC ST সার্টিফিকেট খেতে এখানে হয়রানি প্রচণ্ড। কি করা যায়? আচ্ছা, সরকারি দপ্তর থেকে অসুবিধে হলে ক্যাম্প করে দাও, শিবির করে এক দল বেঁধে সার্টিফিকেট দাও, যাদের সার্টিফিকেট পাওয়ার কথা। অর্থাৎ দুটো প্রধান এলাকা, একটা হচ্ছে জমি অধিগ্রহণ সম্পর্কে বিভ্রান্তি, আর একটা হচ্ছে গরিবদের যে কর্মসূচি সেইগুলো নিখুঁত করতে হবে এবং যথাসময় করতে হবে। এই দুটোর ক্ষেত্রে আমরা অনেকটা উন্নত হয়েছি। সিঙ্গুরকে কেন্দ্র করে যে জমি অধিগ্রহণ এবং জমি অধিগ্রহণকে ঘিরে যে সাধারণ মানুষের বিভ্রান্তি, গরিবদের প্রতি বিভ্রান্তি, যে কথা আপনি বললেন, তারপরেও তো সেদিনও আপনি সবাই বললেন যে সিঙ্গুরে আমরা কারখানা করবোই, দেখি আমাদেরকে আটকায়। আবার তো সেই কৃষকের কাছে, সেই সাধারণ মানুষের কাছে এরকম বার্তা যাবে বোধহয়, আবার সেই রকমভাবেই করবেন, আপনারা কি সেই পথে যাচ্ছেন? দেখুন, দুটো জিনিস বুঝুন। একটা হচ্ছে সিঙ্গুরে আমাদের কর্মসূচি ঠিক ছিল, আমাদের ইচ্ছেটাও ঠিক ছিল। যদি শেষ মুহূর্তে দাঁড়িয়ে যেতে পারতাম তাহলে এত কথা হতো না। কারণ এটাও ঘটনা যে 90% বেশি কৃষক স্বেচ্ছায় জমি দিয়েছিল। ওই অনিচ্ছুকের গল্পটা কোনো মানে নেই। স্বেচ্ছায় জমি দিয়েছিল এবং তারা ভালো দাম পেয়েছিল জমির। এবং ওই এলাকার একদল যুবক এবং কিছু মহিলা তারা ট্রেনিং নিয়েছিল। শেষ মুহূর্তে যদি একটা ওই ধরনের দুর্ঘটনা আমি বলবো যদি না ঘটতো, তাহলে আজ কিন্তু এত কথা উঠতো না। আমি সেটার ওপর ভিত্তি করেই বলছি, আগামী দিন ওখানে কী হবে? ওটা শ্মশান হয়ে পড়ে থাকতে পারে না। যদি ওখানে একটা বৃহৎ শিল্প আনতে পারি এবং সম্ভবত যদি অটোমোবাইলস আনতে পারি, অটোমোবাইলসটা দরকার ছিল আমাদের রাজ্যে, ভীষণ দরকার। ম্যানুফ্যাকচারিংয়ে আমরা অটোমোবাইলসে প্রায় শূন্য হয়ে গেছি। সে কবে হিন্দ মোটর হয়েছিল।
যদি অটোমোবাইলস আনতে পারি তাহলে সেটা একটা শিল্পায়নের ক্ষেত্রে আমাদের একটা বড় ব্রেকথ্রু হবে। ওর থেকে শিক্ষা যেটা আপনি বললেন সেটা আমরা সতর্ক যে ওইখানে অল্প কিছু কৃষকের জন্য যে বিভ্রান্তি তৈরি হয়েছিল মানুষের মনে, সেই বিভ্রান্তি যেন অন্যত্র আর কোথাও না হয়, সেটা আমি খুব সতর্ক আছি। অন্যত্র কোথাও যেন ওই ধরনের বিতর্কের মধ্যে পড়তে না হয়। সিঙ্গুর-নন্দীগ্রাম বিতর্কের পরে আমরা দেখলাম যারা অনেকেই একটা বামপন্থী বা মনস্ক, আপনাদের সক্রিয় কর্মী নন এমনটা হতেই পারে, বাম মনস্ক, তারা একটু আপনাদের থেকে মুখ ঘোরালেন। তারা মনে করলেন যারা, আবার অনেকে বিরোধী শিবির থেকে প্রচার হলো, যারা একসময় বলেছিল টাটা বিড়লা দূর হাঁটো, তারাই এখন টাটায় ডেকে আনছেন, আমন্ত্রণ জানাচ্ছেন, বড় লোকের পার্টি হয়ে গেলেন আপনারা। এবং বাম মনস্ক মানুষের মধ্যে একটা একাংশ পদে দেখলাম তারা আপনাদের থেকে মুখ ফেরালেন। তারা অশোক মিত্র, তিনি কলম ধরলেন। এখন দেখছি সেই বাম মনস্কদের কেউ আপনার পক্ষে একটু সমর্থন দাঁড়াচ্ছেন। অশোক মিত্র প্রচারে আসছেন, সোমনাথ চট্টোপাধ্যায়কে আপনারা প্রচারে আনছেন। এগুলো কি সত্যি খুব কার্যকর হবে? দেখুন, তারা যাদের নাম আপনি বললেন তারা মূলত বামপন্থী শিবিরেরই মানুষ। তারা এই অবস্থাতে যখন তারা নতুন করে বলছেন বামপন্থাকেই সমর্থন করো, বামপন্থাই পথ, নিশ্চয়ই এটা ভালো, আমাদের পক্ষে এটা ভালো। তারা যেটা বলতে চাইছেন তারা হচ্ছে যে বামপন্থাই পথ, বামপন্থাই পশ্চিমবাংলাকে সমাধান করতে পারবে, বামপন্থাই পশ্চিমবাংলাকে পরিবর্তনের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। এটাই তো আমরা চাই। তারা বলেছেন, ভালো হয়েছে আমাদের। আপনি বিভিন্ন সময় বলেন লাল ঝান্ডা হচ্ছে গরিবের ঝান্ডা, আপনারা বলবেন প্রত্যাশিতই যে আপনারা গরিবদের সঙ্গে আছেন। কিন্তু আমার পয়েন্ট হচ্ছে এটাও তো ঠিক, বহু বাম মানুষের সমর্থন আমরা দেখেছিলাম একসময় তৃণমূল কংগ্রেসে দিয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের সভায়, মিটিংয়ে গণসঙ্গীত বাজছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে যেসব কথাগুলো বেরোচ্ছে একজন বামপন্থী নেতার কণ্ঠেই সেগুলো শোনা যায়। সব মিলিয়ে একটা বৃহত্তর যেন একটা মঞ্চ, যেখানে একদিকে কিছু কংগ্রেসপন্থী লোক আছেন, আবার বামপন্থী লোকেদেরও তিনি টেনে আনছেন। ধরুন, এই বিষয়টা সত্যি আমাদের সতর্ক হয়ে আমরা দেখছি। এরকম ইতিহাসে আপনাকে আমি বলতে পারি যে এরকম হয়েছিল, জার্মানিতে হয়েছিল, ইটালিতে তার আগে হয়েছিল। দেখবেন তখন একটা অদ্ভুত সময়, একটা অস্থির অবস্থা ইউরোপে, ওই 1929 সাল থেকে যে মন্দায় আক্রান্ত ইউরোপ, সেই সময় শ্রমিক আন্দোলন তুঙ্গে, আর ঠিক সেইভাবেই ধনিক শ্রেণী এবং তাদের দলগুলি সঙ্গে বিরোধটা ভীষণ ভয়ঙ্কর। এর মধ্যে সোভিয়েত ইউনিয়নে রেভলিউশন হয়ে গেছে। ইটালিতে বামপন্থী আন্দোলনের মধ্যে থেকেই জন্ম মুসোলিনির। বামপন্থীদের স্লোগান দিয়েই সেই রাস্তায় প্রথম মিছিল। দক্ষিণপন্থী স্লোগান দিলে তখন হবে না, কারণ ভয়ঙ্কর অর্থনৈতিক সংকট। সেই অর্থনৈতিক সংকট থেকে শ্রমিক শ্রেণীকে আমি বাঁচাবো, এই যে মুসলমানের শুরু, সে দক্ষিণপন্থী স্লোগান দিতে পারে না। এটা ফ্যাসিবাদের উত্থানের যুগ। তখন ফ্যাসিবাদ উঠছে আস্তে আস্তে, তাকে বামপন্থী স্লোগান দিয়েই শ্রমিকদের বিভ্রান্ত করতে হয়েছে। পরে মুসলিনি একদম রং পাল্টে দিলেন, কালো শার্ট হয়ে গেল। জার্মানি তো একই জিনিস, একেবারে বার্লিনের রাস্তায় রাস্তায় দক্ষিণপন্থী এবং বামপন্থীদের লড়াই। একদিকে কমিউনিস্ট পার্টি, সোশ্যাল ডেমোক্র্যাটস, আরেকদিকে ফ্যাসিস্টরা। হিটলারকে শ্রমিকদের কথা বলতে হচ্ছে, ন্যাশনাল সোশ্যালিজম বলতে হচ্ছে। বামপন্থী স্লোগান ছাড়া হিটলারের অভ্যুত্থান করতে পারতো না। কমিউনিস্ট পার্টি এবং সোশ্যাল ডেমোক্র্যাটসরা অনেক শক্তিশালী ছিল। শ্রমিক আন্দোলনের দুর্বলতা, সেই সুযোগটা তারা নিয়ে বামপন্থী স্লোগান নিয়ে যখন ক্ষমতায় চলে গেল, ক্ষমতায় যাওয়ার পর ফ্যাসিবাদের উত্থান যখন হয়ে গেল, ক্ষমতা তারা পেয়ে গেল, তখন আর কোনো বামপন্থী স্লোগান না, তখন একেবারে যুদ্ধ আর ধ্বংস। এর থেকে আমাদেরও শিক্ষা নেওয়ার আছে যে যেখানে বামপন্থী আন্দোলনের দুর্বলতা, সেইখানেই দক্ষিণপন্থীরা বামপন্থী স্লোগান দিয়ে গরিবদের টানছে, শ্রমিকদের টানছে। এইখানটাই আমাদের ভীষণ সতর্ক হতে হবে। গরিব মানুষের মনের মধ্যে সত্যিকারে এই কথাটা বোঝাতে হবে যে এটা দক্ষিণপন্থার স্লোগান, ওই ফাঁদে পড়ো না, লাল ঝান্ডা ছাড়া সত্যি তোমার কোনো বন্ধু নেই। কিন্তু ইতালি জার্মানিতে যেটা সত্যি ছিল, সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই 2011-তে দাঁড়িয়ে ঠিক একই রকমভাবে তুলনীয় পরিস্থিতি বলে মনে করব কেন? না, জার্মানি ইতালির সঙ্গে একই সঙ্গে মেলাবেন না, আমিও মেলাইনি। আমি যেটা বলতে চেয়েছি, একটা সংকটকালে দক্ষিণপন্থীরা
বামপন্থী স্লোগান না দিলে উঠতে পারে না, সেটা ওঠার একটা কৌশল। বামপন্থী স্লোগান দিয়ে বামপন্থীদের হাত ফাঁকা করে দাও, এই জায়গাটাই শিক্ষণীয়, এই জায়গাটাই মিল আছে। বামপন্থী স্লোগান দিয়ে বামপন্থীদের কোণঠাসা করো, তারপরে ক্ষমতা একবার দখল করতে পারলে তখন কিন্তু আসল চেহারা বেরিয়ে যাবে। ব্যাংক জাতীয়করণ, ব্যাংক বিজাতীয়করণ, ইন্স্যুরেন্স বিজাতীয়করণ, পেনশন দিয়ে দাও শেয়ার মার্কেটে, জামা কাপড়ের ওপর ট্যাক্স বসাও, জুটের ওপর ট্যাক্স বসাও, ওই আসল দক্ষিণপন্থার প্রোগ্রাম কর্মসূচি ওইটা। বামপন্থা দিয়ে টেনে নিয়ে তারপরে দক্ষিণপন্থায় ফেরা দাও। না, আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন যে বিরোধিতা করছেন এগুলো, যে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত পেনশন বিল হোক, ব্যাংক বিল রাষ্ট্রীয়করণ হোক ইত্যাদি ক্ষেত্রে উনি বিরোধিতা করে যাচ্ছেন, সেটা ওই সরকার এলে পাল্টে যাবে না? এটা একটাও বিরোধিতা করেননি, প্রত্যেকটা ক্ষেত্রে উনি পার্লামেন্টে এই সরকারের সঙ্গে আছেন। আপনি যেটা বললেন পেনশন বিল, পেনশনের টাকাটাও শেয়ার মার্কেটে দেওয়ারও সমর্থন আছে, সমর্থন করে এসেছেন। এই যে এখন মনে করুন যে মিথ্যে কথা হলো, একেবারে মিথ্যে কথা, একটা মিটিং থেকে বলে দেওয়া হলো প্রণববাবুর সঙ্গে আমার কথা হয়ে গেছে, কিচ্ছু কথা হয়নি। রেডিমেড গার্মেন্টসের ওপর যে দাম বাড়িয়েছে, হোশিয়ারির ওপর, পরে জুটের ওপর বাড়ালো, সব সমর্থন করছে। ওটাই হচ্ছে আসল চেহারা এই পার্টির। তৃণমূলটা কি, কংগ্রেস থেকে বেরিয়ে আসা একটা দলছুট দল, সেই অংশটা কর্মসূচিটা তো দক্ষিণপন্থী কর্মসূচি, কিন্তু মাঠে ময়দানে তাকে গিয়ে যদি মধ্যবর্তীর কাছে গিয়ে বলেন আপনার পেনশনটা আমি শেয়ার মার্কেটে পাঠিয়ে দিয়েছি, কেউ অ্যাকসেপ্ট করবে? সেখানে মিথ্যে কথা বলতে হবে যে না আমি আপনার পক্ষে, না আমি শ্রমিকদের পক্ষে। কিন্তু আসলে ক্ষমতা একবার যেতে পারলে তখন আসল চেহারা কর্মসূচিটা তার বেরিয়ে আসবে। আর ওর বিরোধী দলের কর্মসূচির কথা বেশি বলবেন না। বিজেপির সঙ্গে তো সরকার করেছে, বাবরি মসজিদের পরেও করেছে, গুজরাটের পরেও তো বিজেপির কর্মসূচির সঙ্গে ছিল। বিজেপি ছেড়ে বেরিয়ে এসছে, বিজেপি ছেড়ে বেরিয়ে এসছে, আবার যাবে না কেউ বলতে পারে? কেননা মনোভাবের দিক থেকে তো এক জায়গাতেই আছে। পার্টির মধ্যে এখনও আরএসএস অনেক আছে। বিজেপি থেকে বেরিয়ে আসলেও আবার বিজেপি কংগ্রেসের হাল যা দিল্লিতে অবস্থা, আবার বিজেপিতে যাবে না আপনাকে কে নিশ্চয়তা দিচ্ছে? ক্ষমতা চাই, ক্ষমতা। কিন্তু অঙ্কের সমীকরণের কারণেও তো যাবেন না, এই মুহূর্তে যাবেন না। আমি বলছি রাজনৈতিক সম্ভাবনার কথা, যে কারণে তিনি গেছিলেন ক্ষমতা শেয়ার করার জন্য গেছিলেন। আবার সেই ধরনের একটা পরিস্থিতি আসলে, অঙ্কে না মিললে, বিজেপির সঙ্গে অঙ্ক মিললে বিজেপির সঙ্গে যাবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।